আমরা অবশ্যই কারো সিভিল রাইট হরণ করতে পারি না, যারা সাংবাদিকতা করছে তাদের রাইট হরণ করতে পারি না, যারা কোনো একটা মতাদর্শ ধারণ করার জন্য তার রাইট হরণ করতে পারি না। কেউ যদি আওয়ামী লীগ করে এবং সে যদি নিরপরাধ হয় তার রাইটও হরণ করতে পারি না। কিন্তু যে হত্যাকারী, যারা এই যে জুলাই আগস্ট মাসে এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা এর আগে অসংখ্য গুম খুন এইগুলো ঘটিয়েছে, তাদের বিচার হতে হবে, শাস্তি হতে হবে এবং তাদের সহযোগীদের বিচার হতে হবে। এবং যারা তাদের পক্ষে দীর্ঘ 15.5 বছর ধরে সম্মতি উৎপাদন করেছে, তাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করেছে, তাদের বিচার হতে হবে। মাহবুব মোর্শেদ, আমার একটা এক সেকেন্ড জনাব খলিল, এক সেকেন্ড আমি ভুলে যাব একটা সেকেন্ড। জনাব মাহবুব মোর্শেদ, আপনি কি মনে করেন যে এই 3 সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন তারা গত ফেসিস্ট সরকারের সময় সম্মতি উৎপাদকদের মধ্যে কেউ ছিলেন? মানে ওনাদের প্রশ্ন ফলো করলেই আপনি বুঝতে পারবেন যে তারা শেখ হাসিনাকে 1 নাম্বার হলো হত্যাকারী মনে করছে। ওকে, আপনি মনে করতেছেন তারা ওই বিগত রেজিমের সম্মতি উৎপাদকদের মধ্যে ছিলেন? না, বিগত রেজিমে ওই প্রেস কনফারেন্স আপনি অ্যানালাইজ করেন, তারা মনে করছেন শেখ হাসিনা তারা প্রশ্ন করছেন, তারা প্রশ্ন করছেন দুই জিনিস। প্রশ্ন কিন্তু তারা মতামত দিচ্ছেন, যে তারা আর্গুমেন্ট করছেন, তারা বিতর্ক করছেন। ওকে, আমার মনে হয় এবার খলিল বলেন। জি খলিল বলেন। জি বলেন। মাহবুব মোর্শেদ, আমি যতদূর জানি আপনি গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ, আইনের শাসনে বিশ্বাসী একজন। যখন শেখ হাসিনাকে কোনো কালে যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কোন একটা আদালতে হাজির করা হয় এবং সেখানে তাকে ডিফেন্ড করে, তার তো এজ এ একিউজড, তার তো ডিফেন্স পাওয়ার অধিকার আছে। আমি মনে করি যে আপনারা এখনো এটা অস্বীকার করবেন না। তখন যদি তার উকিলরা বলে যে উনি একটাও খুন করে নাই, বাংলাদেশে 1400টা লোক মারা যায় নাই, তাইলে কি আপনারা ওই আইনজীবীর অধিকারটা হরণ করবেন? জনাব মাহবুব মোর্শেদ, দেখেন উকিলের পেশা একটা, সাংবাদিকতার পেশা একটা। সাংবাদিকরা যখন উকিলের ভূমিকায়, শেখ হাসিনার উকিলের ভূমিকায় অবতীর্ণ হয়, সেটাকে আমি সাপোর্ট করব না, কিন্তু উকিল যখন উকিলের ভূমিকায় অবতীর্ণ হবে সেটাকে সাপোর্ট করব। ওকে, উনার বক্তব্য পরিষ্কার, আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না। সাংবাদিকরা উকিলের ভূমিকায়, ওকে ফাইন। আমার মনে হয় যে আমি একটু মুভ অন করি, কারণ এটা আসলে কোথাও যাইতেছে না। আমাদের দর্শকরা মনে করতেছে যে কোনো কারণে মানে আমি অনেক বেশি শেখ হাসিনার প্রতি আমার মানে কোনো, আমি জানি না। হাওয়েভার, আমরা একটা প্রশ্ন করতে চাই জনাব তাসনিম খলিল আপনাকে। 5 আগস্ট থেকে আমরা একটা স্পেশাল জায়গা দেখতেছি ক্যান্টনমেন্ট নিয়ে। কারণ হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে, ধরেন আমার আর আপনারও আসলে সেনাবাহিনী নিয়ে প্রফেশনাল আলাপ হয়েছে, কোন সেনাপ্রধান আসলে কি করতেছে, কি এটা করতেছে। আপনি কি কোনো চেঞ্জ দেখতে পান এই সরকারের সময় সেনাবাহিনী রিপোর্টিং এর ক্ষেত্রে? যেমন আমি 2-3টা জিনিস দেখি। যেমন মনে করেন, আমি দেখি এই সরকারের আমলে নিযুক্ত একজন সাংবাদিক কাজ করতেছে কিনা, বা একটা পুলিশ ওসি ইন্সপেক্টর কোথাও কাজ করছে কিনা, সেইটা নিয়ে খুঁজে বাইর করে একটা প্রশ্ন তোলা হয়। কিন্তু স্বয়ং সেনাপ্রধানই শেখ হাসিনার নিযুক্ত একজন, তো ওইটা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলা হয় না। অনেকগুলি ক্ষেত্রে আপনার লেখা রিপোর্টে বা কিছুটা জুলকারনাইন সায়েরের ইয়াতে আমি দেখেছি যে অনেক গুরুত্বপূর্ণ পদে সেনাবাহিনীর সদস্যরা বসেছিলেন আরেকটা লম্বা সময় পর্যন্ত, সেগুলি নিয়েও আসলে বড় কোনো কথা হইতে দেখি না। আমরা একটা বড় আফসোসের জায়গা ছিল যে আর্মিকে আমরা অনেক বেশি জবাবদিহি করতে পারি না, যদিও চাই, যখন আর্মি আবার রাজনীতিতে করতে চায়। এইটা কি একটু ইমপ্রুভ হয়েছে? আপনি কিভাবে দেখেন ব্যাপারটা? আসলে এটা তো একদিনে ইমপ্রুভ হবে না, এটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আমার কাছে মনে হয় যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো কিন্তু আমরা মানে হঠাৎ করে পরিবর্তন করে ফেলবো, এটা মনে হয় যে খুব একটা স্মার্ট হবে না চিন্তা করাটা। আবার এই যে ফ্রাস্ট্রেশনটা মানুষের মধ্যে, যে পরিবর্তনটা হলো কই, এটাও কিন্তু খুবই হেলদি। মানে আপনার মধ্যে যে প্রশ্নটা আছে না, বা একটা ফ্রাস্ট্রেশন আছে না, যে আচ্ছা আসলে কি যথেষ্ট করতে পারলাম কিনা, এই যে স্পৃহাটা মানে এখন আছে, সেটা খুবই হেলদি আমি মনে করি। কিন্তু আমি বলবো যে আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে। আমরা করতেছি তো, আমি একটা সময় তো ছিল যে বাংলাদেশের ডিজিএফআই এই অক্ষরগুলো শব্দটা বলা যাইতো না পত্রিকায়। হ্যাঁ,
এখন আমরা কি করতেছি, এখন আমরা পত্রিকায় দেখি যে ডিজিএফআই এর গোপন বন্দিশালায় ইউনূস সাহেব গেছে, সাথে আমাদেরকে নিয়ে গেছিল, এবং ওইখানে আমরা এই যে আয়নাঘর যেটা, হ্যাঁ, জেআইসি যেটা ছিল, সেখানে আমরা গেছি, ডিজিএফআই এর নাম নিয়ে মানুষ কথা বলতেছে, ফেসবুকে গালি দিয়ে একেবারে মানে ভরায় ফেলতেছে আমি, হ্যাঁ। এবং আমি নিজে, আমাকে ধরেন আমার সম্ভবত নেত্র নিউজের একটা সাম্প্রতিক একটা রিপোর্ট, কিছু মানুষের মনে হয়েছে যে এটা আর্মির পক্ষে গেছে, হ্যাঁ, এবং এরপরে শুরু করছে যে আমিও এখন আর্মির দালাল, হ্যাঁ, বা আমিও এখন ডিজিএফআই এর মানে অফ অল পিপল। সো বা এটা আস্তে আস্তে হচ্ছে, আমি এটাকে খুবই পজিটিভলি দেখি, বাট এখানে আমাদেরকে একটা জায়গায় খুব শক্ত থাকতে হবে, সেটা হলো যে যারা সম্পাদক আছেন এবং মালিক পক্ষ আছেন, তারা যেন তাদের সাংবাদিকদের যে অধিকার, প্রশ্ন করার, অনুসন্ধান করার অধিকার, এটা যেন তারা নিজে হরণ না করে। রাইট। যারা মাহবুব মোর্শেদ, আমরা গত 15 বছরে স্পেশালি শেখ হাসিনার সময়টাতে পুরোটা সময় মানে মানে এখন আমরা কইলে তো কারে কারে কওয়া হয়, আমার কথাই কন, আমি বাসসকে নিয়ে অনেক হাসাহাসি করছি, কারণ আমার কাছে মনে হতো যে অ্যাবসলিউটলি নিউজ ফ্রি একটা কোনো কিছু যদি দেখতে হইতো সেটা বাসসকে দেখতে হইতো, কারণ এর মধ্যে কখনোই কোনো নিউজ থাকে না। মানে এইটা নিয়ে একটা হাসাহাসি এরকম ছিল যে বাসসের সাংবাদিকরা আসলে অন্য পত্রিকা পড়ে নিউজ জানতো আসলে কি হইতেছে, মানে এর বাইরে খবরের। এইটা কি চেঞ্জ হয়েছে একটু? আমার ফ্রাস্ট্রেশনের জায়গাটা বলি, আমার কোনো ঝামেলা নাই, আপনি চেঞ্জ হইেন না বা হন, কিন্তু আমি এখনো প্রথম 3টা নিউজের মধ্যে 2টা নিউজ দেখতে পাইতেছি ডক্টর ইউনূসের নিয়ে, এবং আমার কাছে এইটাও অ্যাবসলিউটলি নিউজ ফ্রি একটা জায়গা মনে হইতেছে। এটাকে আমার ভুল, আমি জানি না, মানে আপনি কি ফিল করেন? মানে আমার কাছে মনে হচ্ছে যে বাসস না পড়লে আমার নাও হয় আর কি, চলে আর কি, বাসস না পড়লে আমার চলতেছে। আপনি কি ফিল করতেছেন বলেন তো? আপনি আসার পর আমরা একটু আশান্বিত হয়েছিলাম। আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি যে আপনি সময়ের অভাবে আসলে বাসসে বোধহয় নিয়মিত ঢুকতে পারেন না, এটা বুঝতে পারছি। সেটা হলো যে আমরা 17 আগস্ট থেকে 18 আগস্ট থেকে কাজ শুরু করার পরে আমরা এ পর্যন্ত বাংলাদেশে বোধহয় একমাত্র সংবাদ মাধ্যম যেখানে হলো জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের উপরে ইন ডিটেইল এবং খুবই রিমোট এরিয়াতে গিয়েও আমরা 750 রিপোর্ট প্রকাশ করেছি। তো এই রিপোর্টগুলো আছে, ওয়েবসাইটে আছে, এবং আপনি খুব জানেন যে বাসসে হলো, বাসস মূলত ইংরেজি সার্ভিস, এটা পরে বাংলা সার্ভিসটা এখানে অ্যাড হয়, যেটা পুরোপুরি যে বাংলা সার্ভিস তৈরি হয়েছে তা না, এবং অনেক পরে এসে কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয়েছে। তো ওয়েবসাইটটা আমি আসার পরে দেখলাম যে এখানে লোকবল একদম ছিলই না, এবং এটা আপডেট করা বা এগুলোর দিকে, এটা মূলত সার্ভিস, ওয়েবসাইটটা পরে তৈরি করা হয়েছে এবং ওটা একদম একভাবে পড়েই ছিল। পরে এখানে আমরা ওয়েবসাইটটা চালু করেছি এবং নিয়মিত আপডেটের ব্যবস্থা করেছি। আরেকটা ব্যাপার হলো যে এখানে এভারেজে নিউজ যে যেত, আমরা বিরোধী দল বা ধরেন অন্যান্য বিরোধী দল না, অন্যান্য রাজনৈতিক দল, সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলের নিউজ এখন প্রকাশ করছি এবং সরকারের সমালোচনাগুলো প্রকাশ করছি। এবং একই সঙ্গে সরকার সমালোচনা তাইলে মনে আমি আসলেই দেখি না বাসস অনেকদিন, কোথায় বলেন তো? আচ্ছা, আমি আপনাকে লিংক পাঠিয়ে দিব, তাহলে হয়তো না, যেমন ইন্টারেস্টিং মাহবুব ভাই, ইন্টারেস্টিং কিরকম? যেমন ধরেন আমি এখন ওয়েবসাইটটা খুলা, আপনি আসার আগে ওয়েবসাইটটা খুলে রাখছিলাম, এখন দেখতেছি এক নজরে 4টা নিউজের মধ্যে 3টা প্রধান উপদেষ্টার। এগুলি কি ডক্টর ইউনূস বলে দেন আপনাদের যে 3টা রাখবা? কারণ এই 3টার মধ্যে আমি সম্পাদক হইলে একটাও রাখতাম না, কারণ আপনি যে এটা ইচ্ছা করে রাখছেন এটা আমার মনে হয় না। আজকে আপনি হলো যখন ইয়েতে যাবেন, আপনি দেখবেন যে আজকে বিএনপির একটি বড় সমাবেশ হয়েছে নয়াপল্টনে, এবং সেখানে কিন্তু সরকারের যথেষ্ট সমালোচনা হয়েছে, সেই সবগুলো নিউজ কিন্তু বাসসের ওয়েবসাইটে আছে। এবং আপনি জানেন যে আমরা মূলত যেটা হয় যে আমরা যেহেতু অফিসিয়াল ভাষ্যটা তৈরি করার একটা ট্র্যাডিশন এখানে আছে, ফলে আমরা যেটা বেসিক্যালি এটা ইংরেজি নিউজ পেপার গুলোতেই নিউজ সার্ভিস গুলো দেওয়া হয়ে থাকে। এবং আমাদের প্রোডাকশন যে আগে যেখানে হলো বাসস এভারেজ ধরেন সারাদিনেই হয়তো 70-80টা নিউজ প্রডিউস করতো, সেখানে আমরা কিন্তু অন্যান্যদের সাথে প্রতিযোগিতা করে
এটাকে 200-250 নিউজে নিয়ে গেছি, এবং এখানে ধরেন বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে যেটা বাসসের ইতিহাসে কখনোই ছিল না, এই নিউজগুলো আমরা প্রকাশ করি। এখন আমি তো ধরেন আজকের উদাহরণটা দিলাম যে নয়াপল্টনের সমাবেশের নিউজ আপনি এখানে কিন্তু খুব ইজিলি খুঁজে পাবেন। আর আপনি যেমন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আমি এখন এই মুহূর্তে ওয়েবসাইট দেখতে পাচ্ছি না, কারণ আমি ল্যাপটপ খুলি নাই। তো ফলে আমি আপনাকে লিঙ্ক গুলো পাঠিয়ে দেব যে বাসস কি ধরনের নিউজ করেছে। আর একটা জিনিস যেটা শহীদদের নিউজ আসলে কোনো সংবাদ মাধ্যম করেনি, যেটা আমরা আগের আলোচনার সাথে রিলেটেড, যে এতগুলো মানুষ শহীদ হলো, জাতিসংঘ বলছে 1400, নানান ধরনের লোকালি অনেক গবেষণা হয়েছে, কিন্তু আমরা কিন্তু কোনো বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমকে দেখিনি যে তারা ধারাবাহিকভাবে যাত্রাবাড়িতে কারা আসলে শহীদ হয়েছেন, কারা ফাইটটা করেছেন, এগুলো করে নাই। আমরা কিন্তু এটা করেছি। ওকে, আমি একটা প্রশ্ন, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি, সুতরাং একটা প্রসঙ্গ আমি তাসনিমকে দিয়ে শুরু করতে চাই, এটা জনাব মাহবুব মোর্শেদের একটু মতামত শুনবো। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিডিআর নিয়ে যে কমিশন হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন হয়েছে, তার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান একটা ফেসবুক পোস্ট দিছেন, যে এই পোস্টটা অনেকটা এরকম যে সেভেন সিস্টার দখল করে নেওয়া সংক্রান্ত, ভারত পাকিস্তানে আক্রমণ করা সংক্রান্ত, যেইটা আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে বলতে হয়েছে যে এইটা তার নিজস্ব মতামত, এই মতামত যাতে গভর্নমেন্টের মতামতের সঙ্গে মিলিয়ে না নেওয়া হয়। এই ব্যাপারে একটু আপনার মতামত শুনবো। মানে ব্যাপারটা কেমন আসলে, একজন গুরুত্বপূর্ণ পদে থাকা একজনের কি ব্যক্তিগত মতামত দেওয়ার অধিকার নাই, মানে তার সোশ্যাল হ্যান্ডেল ব্যবহার করে, এবং সেইটা দিলে গভর্নমেন্টের উপর কি আসলে একটা চাপ সৃষ্টি হওয়ারও একটা সুযোগ আছে কিনা, এটা কিভাবে দেখেন? যেন মাহমুদ মোর্শেদ, আপনিও নিশ্চয়ই অ্যাওয়ার অফ আছেন, আপনাকে দিয়ে আমরা একটু শেষ করবো প্রসঙ্গটা। আমরা একটু তাসনিমকে একটু শুনি। তাসনিম নিশ্চয়ই একটু খেয়াল করেছেন যে মেজর জেনারেল ALM ফজলুর রহমান এবং পরে জনাব শফিকুল আলমের বক্তব্য। না, এটা তো খুবই ভালো, আমি খুবই পজিটিভ ডেভেলপমেন্ট হিসেবে কেন দেখি, কারণ আমি দেখতেছি যে এইটা একটা সরকার যে অনেক রেসপন্সিভ। হ্যাঁ, এখন আমার একটা সমস্যা হয়েছে, আমি কিন্তু যে বর্তমানে যে প্রেসিং যেটা আছে, আমার ওরা খুব পছন্দের, এবং আমি আই হ্যাভ এ কনফেশন টু মেক। আমার নিজের নিউজ রুমে লোকজন আমাকে এটা নিয়ে রীতিমতো আমার স্টাফরা বুলি করে যে হ্যাঁ, তাসনিম ভাই তো শফিক ভাইয়ের ফ্যান। হ্যাঁ, তো কিন্তু আমি খুব অবজেক্টিভলিও যদি বলি, আমি মনে করি ইটস এ ভেরি প্রফেশনাল নিউজ। ছোটখাটো ভুল সবারই থাকে, তো কি বলে প্রেস উইং। সো আমার ওদের রেসপন্সিভনেসটা খুবই ভালো লাগে। মানে এইখানে বিডিআর বিদ্রোহ নিয়ে যে কমিশনটা হয়েছে, সেটার যে প্রধান, উনি কিন্তু সরকারকে রিপ্রেজেন্ট করে না। মানে আইন টাইন দেখলে আপনি দেখতে পারবেন যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল বডির মতো, যে আইনের আন্ডারে। কিন্তু এইখানে কিন্তু একটা গুরুতর মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ রয়ে যায়, কারণ ওই জেনারেল সাহেব যেটা বলতেছে সেটা কিন্তু জাতিসংঘ সনদের, আমরা যেহেতু ইউনাইটেড নেশনস এর মেম্বার স্টেট, মানে গুরুতর লঙ্ঘন এটা। হ্যাঁ, পিসফুল সেটেলমেন্ট অফ ডিসপিউটস এটাকে ধরা হয় ইন্টারন্যাশনাল ল এর মানে বেসিক 1-2টা থাম্ব রুলের একটা। উনি কিন্তু ওইটার বিরুদ্ধে গিয়ে কথা বলতেছে এবং বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ স্টেটকে এখানে ইমপ্লিকেট করতেছে। এটা বিভিন্ন ভাবে মিস ইন্টারপ্রিটেড হতে পারে এবং বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। হ্যাঁ, আমি কোনো নীতি কথায় যাচ্ছি না এখানে, আমি বলতেছি যে এই স্টেটমেন্টটার প্রোপাগান্ডা ভ্যালুটা কোন দিকে, এটা বাংলাদেশের সরকারের অ্যাডভার্সারিরা কিভাবে ব্যবহার করতে। তো সেই ক্ষেত্রে শফিকুল আলম যখন মানে খুব কুইকলি এটাকে ডিজাউন করে স্টেটমেন্টটা দিছে, আমি মনে করি যে এই রেসপন্সিভনেসটা আমাদেরকে মানে অ্যাপ্রিশিয়েট করতে হবে। থ্যাংক ইউ। আমরা একটু জনাব মাহবুব মোর্শেদ আপনার মতামত এই প্রসঙ্গে শুনবো, যে বিডিআর কমিশনের প্রধান একটা বক্তব্য দিয়েছেন, তারপর আবার এটা জনাব শফিকুল আলমকে, এইটা বাসসের পক্ষ থেকে আপনারা এটা কাভার করেছেন কিনা এই ব্যাপারটা নিয়ে, যেহেতু আপনি কি বলে জানি অ্যাক্সেস করতে পারেন সে ব্যাপারে। আসলে আমরা সরাসরিভাবে এই ফেসবুকে স্ট্যাটাসটা ছাড়া জনাব শফিকুল আলম বা জনাব ফজলুর রহমানের সাথে কথা বলেছেন এরকম কাউকে দেখি নাই। আপনি এটা আর দেখেছেন কিনা বা কাউকে অ্যাসাইন করেছেন কিনা, যে এটা একটু জানার জন্য যে কেন জনাব ফজলুর রহমান এরকম বললেন, শফিকুল আলম কেউ আবার এত দ্রুত এটাকে কেন আবার? এই বিষয়ে আমি বলতে চাই যে এই বিষয়গুলোতে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি, এসব বিষয়ে তাসনিম খলিল
বিশেষজ্ঞ পর্যায়ের একজন সাংবাদিক, ফলে তিনি যে রেফারেন্স দিয়ে যেভাবে এটা বিশ্লেষণ করেছেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত। এবং আমি মনে করি যে এগুলো আমরা ধরতে পারি যে যে কেউ যে তার সোশ্যাল হ্যান্ডেলে যে কোনো মতামত প্রকাশ করতে পারেন, কিন্তু আসলে এগুলো তো তার মতামত হিসেবে থাকে না, এগুলো ভূ রাজনীতির একটা বিষয় হয়ে দাঁড়ায়। ফলে যেটা হয় কি যে এগুলো মিস ইন্টারপ্রেট করা এবং নানাভাবে এগুলো কিন্তু ওই ভারতীয় মিডিয়া বলেন বা অন্যান্য মিডিয়ায় বলেন এগুলো উপস্থাপিত হওয়ার সুযোগ থাকে। তো এইটা যে প্রেস সচিব দ্রুত এটা ক্লারিফিকেশন দিয়েছেন, এটা খুব ভালো হয়েছে। কারণ আমরা দেখছি যে শুধু উনি তো লিখিতভাবে দিচ্ছেন, যেটা বলে নাই সেটা নিয়েও ইন্ডিয়ান মিডিয়া যেভাবে প্রোপাগান্ডা তৈরি করে সেইগুলো ফেস করতে করতে কিন্তু আমাদের দেখা যায় যে প্রেস উইং কে অনেক ব্যস্ত থাকতে হয়। সেই জায়গায় আমি মনে করি যে তাসনিম খলিল যেটা বলেছেন আমি সম্পূর্ণ একমত তার সঙ্গে। আচ্ছা, আমি আপনাকে এবার যেটি প্রশ্ন করতেছি সেটি আমার শেষ প্রশ্ন। জনাব মাহবুব মোর্শেদ, আপনার প্রশ্নের মতামত শুনে আমি তাসনিম খলিলের কাছে এই একই বিষয়ে আপনার মতামত জানতে চাইবো। আমি সরাসরি বলি, যে বিষয় আজকে আমরা আলোচনা করছিলাম সেই বিষয় নিয়ে আলোচনার আজকেই মানে আবার একটু আমার ফিরতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমি যেটি নাম উচ্চারণ করতে পারছিলাম না বা মনে পড়ছিল না ঠিক মতো, সেটা হচ্ছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স JRA। তাদের অনেকগুলি দাবি আছে, তাদের অনেকগুলি দাবি দেখি, তাদের সহ অন্যরকম অনেকগুলি দাবি দেখি। সেটা হচ্ছে যে মিডিয়া হাউসের সামনে জিয়াফতের আয়োজন করা, তালিকা দিয়ে সাংবাদিকদের চাকরি খাওয়া, ঈদের চাঁদ মানে কোথায় দেখা যাইতেছে তার সাথে আবার কোন পশু আছে সেইটা নিয়ে ধমক, মানে এই যে ধমক টমকের বিষয়গুলি, বিশেষ করে সর্বশেষ এই যে এই 3 সাংবাদিকের 3 কর্মক্ষেত্রে জুলাই রেভলিউশনারি অ্যালাউন্সের যে মার্চ, সেইটাকে আপনি সমর্থন করেন কিনা জনাব মাহবুব মোর্শেদ? তারা কি কোনো মার্চ করেছে বলে আমি জানি না। তারা মার্চের আহ্বান করেছে তারা আসলে তো মার্চ করেনি। এখন আপনি যখন মার্চের আহ্বানটি সমর্থন করেন কিনা, আপনি যখন আপনার একজন সাংবাদিককে আপনি প্রোটেকশন দেবেন না, যেটা তাসনিম খলিল খুব রাইটলি বলেছেন যে প্রত্যেকটা হাউজের কিন্তু তার সাংবাদিককে প্রোটেকশন দিতে হবে, তার চাকরির নিশ্চয়তা দিতে হবে। কিন্তু আমাদের এখানে কি হয়, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করিনি, আমাদের যেখানে সাংবাদিকদের চাকরি খাওয়াটাই হলো আমাদের মিডিয়া হাউসগুলোর একটা এক ধরনের প্রবণতা, এক ধরনের নেশা, তাদের হবির মতো। ফলে এই জিনিসটা তারা ছুতা পেলেই চাকরি খায়। এটা জুলাই মার্চ বা অন্যান্য যাই হোক, তারা কিন্তু সুযোগ পেলেই চাকরি খায়। জনাব মাহবুব মোর্শেদ, আমাদের একদম সময় নেই, আপনি মার্চটি সমর্থন করেন কিনা? ধরেন চাকরি না খেলে মার্চটা করা দরকার ছিল কিনা? আমি ঠিক জানি না কারা এটা করেছে। আমি জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এই সংগঠন সম্পর্কে শুনিনি, বা তারা এরকম করেছে এটাও শুনিনি। তো আমার কাছে মনে হয় যে হাউসগুলো এটা একটা খুবই নিজেদের একটা দুর্বলতা প্রকাশ করেছে এবং এটা অন্যায় করেছে। রাইট, কিন্তু মার্চটা সমর্থন করেন কিনা বা এই প্রতিবাদটা সমর্থন করেন কিনা? আচ্ছা, ওদের দাবিগুলো পড়ে নিশ্চয়ই আমি ফোনে আপনাকে জানিয়ে দেবো যে সমর্থন করি কিনা। জনাব মাহবুব মোর্শেদ, আপনাকে ধন্যবাদ। জনাব তাসনিম খলিল, আমরা একদম শেষ মিনিটে আপনি যদি বলেন যে আপনি এই ধরনের দাবিগুলিকে আপনি সমর্থন করেন কিনা বা আপনি গুরুত্ব দেওয়ার দরকার মনে করেন কিনা, বা উল্টাভাবে যদি আমি প্রশ্ন করি, যদি আপনি সমর্থন না করেন, যদি এগুলি আইনানুগ না হয়, তো সরকারের উচিত সেগুলি প্রতিহত করা কিনা? আমি জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে যায়, অর্থাৎ গণতান্ত্রিক একটা বাংলাদেশ, আইনের শাসন প্রতিষ্ঠার একটা বাংলাদেশ এবং মানবাধিকার প্রতিষ্ঠার একটা বাংলাদেশ, জুলুমের বিরুদ্ধে একটা বাংলাদেশ যদি হয়, আমি অবশ্যই সেটা সমর্থন করি। এর বাইরে যদি আবার নতুন কোন জুলুমবাজ মবের যদি সৃষ্টি হয়, আমি সেটা অবশ্যই সমর্থন করি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব তাসনিম খলিল, অনেক ধন্যবাদ জনাব মাহবুব মোর্শেদ। আমরা বহুদিন পরে 3 জন একসাথে কিছু কথা বলতে পারলাম। কিছু বাদানুবাদ তাসনিম আর মাহবুবের মধ্যে হয়েছে, আমার মধ্যে হয় নাই। আপনারা নিশ্চয়ই পরে একসাথে চা কফি খাবেন, 2 জন 2 গলাতে থাকলেও আমার সুযোগ হলে আমি তো অবশ্যই সেটা করব। আমরা একসাথে একটা গণতান্ত্রিক সব মানুষের অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ চাই। সেই চাওয়ার থেকেই আপনাদের 2 জনকে অনেক ধন্যবাদ দিয়ে এবং দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।